সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আমাদের আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন 2025। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী ছাত্র ও পরিবহন বিষয়ক সম্পাদক পদে যিনি লড়ছেন, মোহাম্মদ রাজিন হোসেন। রাজিন, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাদেরকেও স্বাগতম, আপনাদেরকেও শুভেচ্ছা ভিওডি বাংলাতে। আপনি অবশ্যই তারুণ্যের প্রতীক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আপনি স্বতন্ত্র প্যানেলে লড়ছেন কোন তাড়না থেকে? কেন আপনার মনে হলো যে আমি স্বতন্ত্র কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের যে সহযোগী সংগঠনগুলো আছে এই ব্যানারে না যে স্বতন্ত্রভাবে লড়ার এই অনুপ্রেরণা আপনি কোত্থেকে পেলেন বা কী কারণে আপনি লড়ছেন? বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যারা সহপাঠী রয়েছে, আমার সিনিয়র জুনিয়র যারা রয়েছে, সবার মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে ওনারা তেমন লেজুর ভিত্তিক রাজনীতিটা পছন্দ করতেছে না। তাছাড়া এই সাধারণ শিক্ষার্থীরা তো এর ফলে হয়েছে কি যে স্বতন্ত্ররাও যে দাঁড়াতে পারে ডাকসুতে, এই জিনিসটা ডাকসু দাঁড়িয়ে যে তারা ইনশাল্লাহ জিতে একটা ভালো কাজ করতে পারবে, এই স্পেসটা এবার ডাকসুতে পাওয়া গিয়েছে, যেটা আগে কখনো পাওয়া যায়নি। তো এবারে যেহেতু অন্য কোনো প্যানেলে গেলে হয়তো বা আমার কিছু প্রতিবন্ধকতা থাকতে পারতো, হয়তো আমি কিছু বলার আগে আমার কিছু একটু ভেবে চিন্তে কথা বলা লাগতো, আমার হয়তো বা আমার ওই রাজনীতির প্রভাবের কারণে আমি অনেক কিছু ফ্রিলি নাও বলতে পারতাম, অনেক দুর্নাম সুনাম নাও করতে পারতাম। তো এর ফলে আমার কাছে ইজি অ্যাক্সেস পাবে আমার ঢাবির যত সহপাঠী ভাই বোনরা রয়েছে, তারা ইজি অ্যাক্সেস পাবে আমার কাছে আসার জন্য, এবং আমিও তাদের দ্বারে দ্বারে পৌঁছাতে পারবো, আমার কোনো প্রকার বাধা বিপত্তি থাকবে না। এই জন্য স্বতন্ত্র প্যানেল থেকে একা যতটুকু সম্ভব লড়তেছি। কি মনে হচ্ছে কি আপনার? আপনি তো ঘুরছেন, ভোট চাইছেন সবার শিক্ষার্থীদের কাছে, সহপাঠীদের কাছে, বিশেষ করে অনেক প্যানেলেরই সদস্যদের সাথে কথা হয়েছে আমার। আমি দেখলাম যে নারী ভোটারদের বিশাল সংখ্যক নারী ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। এক্ষেত্রে আপনারা কি সেরকমই চেষ্টা করছেন যে যেহেতু একটি বড় সংখ্যা নারীদের, যেহেতু অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো কি দিচ্ছেন? নারীদের প্রতিশ্রুতি অবশ্যই, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য আমাদের ডাকসু, আমাদের সাধারণ শিক্ষার্থী যারা হচ্ছে, ভাই বোন যারা হচ্ছে, সবার জন্য আমাদের ডাকসু। তো স্পেশালি নারীদের কিছু চিন্তা করলে ব্যাপারটা হয় কি, আমি যে সম্পাদকে লড়ছি, ছাত্র পরিবহন সম্পাদক, এখানে নারীদের ভূমিকাটা অনেক রয়েছে। কারণ আপনারা জানেন কিনা, কয়েকদিন আগে খনিকাটা বাসুর যেটা গাজীপুর পর্যন্ত যায়, সেখানে আমাদের বিআরটিসি যে দোতলা বাসগুলো থাকে, সেখানে নিচতলায় নারীর শিক্ষার্থীরা থাকে, উপরতলায় ছেলে শিক্ষার্থীরা থাকে আর কি। যার ফলে হয় কি, কোনো একটা ঝামেলা বা অ্যাক্সিডেন্ট, যে কোনো প্রকার দুর্ঘটনা, যে কোনো কিছু নিচতলা আগে বেশি অ্যাটাকের শিকার হয়। কয়েকদিন আগে এই খনিকার বাস রুটে যে হামলাটা হলো অতর্কিত, শিক্ষার্থীরা তাদের সহপাঠী মারা যাওয়ার কারণে ওইখানে রাস্তা অবরোধ করে আন্দোলন করছিল, যেন বাসটা যাওয়ার পথিমধ্যে তারা বাধা দেয় এবং অতর্কিতভাবে ইট পাটকেল মারে, যার কারণে নিচতলা যা নারী শিক্ষার্থী রয়েছে তারা বেশি হামলার শিকার হয়। তো এটাই হচ্ছে মেন কথা, যে যদি শিক্ষার্থীরা ওরকম বাসটা পেত, যদি বাসটার ফিটনেস ভালো থাকতো এবং বাসটা যদি সকল গ্লাস থাকতো, ম্যাক্সিমামই বাসের হচ্ছে আমাদের বিআরটিসি বাসগুলো আমরা ভাড়া নিয়ে আনি, সেগুলোতে বাসের গ্লাসগুলো থাকে না, ফ্যান থাকে না ঠিক মতো, সেগুলো নষ্ট থাকে, যার কারণে ইজিলি যে কোনো কেউ অ্যাটাক করতে পারে। অ্যাটাক করলে সেই অ্যাটাকের হামলার প্রভাবটা একটু বেশি পড়ে। তো নারী শিক্ষার্থীদের এইসব সুবিধা, এবং ক্যাম্পাসের মধ্যে আমার কিছু হল রয়েছে, যেমন সুফিয়া কামাল হল, যেটা কার জন্য একটু দূরে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, যেগুলো নিউ মার্কেটের ওদিকে রয়েছে। তো এই নারী শিক্ষার্থী যে বাস, এখানে তাদের ক্যাম্পাসে আসার জন্য কিছু শাটল সার্ভিস রয়েছে, কিছু বাস রয়েছে, কিন্তু যেগুলো তাদের জন্য পর্যাপ্ত না। তারা একজনে গাদাগাদি করে, সিট তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, এই জন্য তারা 1 ঘন্টা ওয়েট করতেছে পরের বাস ধরার জন্য। কারণ নারী শিক্ষার্থীর জন্য ওই 50 টাকা রিক্সা ভাড়া খরচ করে নিউ মার্কেট যাওয়াটা এটা অনেক দুষ্কর, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক স্টুডেন্টের যে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য। তো এই জন্য আমি বলতেছি কি, যদি ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে আমি যদি ওরকম সুযোগ পাই, এরকম নারী শিক্ষার্থী যারা রয়েছে, যাদের হল একটু দূরে, ক্যাম্পাসে আসতে হচ্ছে রেগুলার, তাদের রেগুলার যে ট্রিপগুলো রয়েছে সেগুলো যেন একটু বাড়ানো যায়, এই জন্য নারী শিক্ষার্থীর দিকে ফোকাস রয়েছে এবং ছেলে শিক্ষার্থীদের উপর তো ফোকাস রয়েছে। কারণ তাদের বিগ একটা অ্যামাউন্ট হলপাড়া নামে আমাদের একটা জায়গা আছে, হলপাড়াতে 4-5টা হল রয়েছে, সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, কবি জসিমউদ্দিন হল, শেখ মুজিব হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। এই হলগুলোর থেকে যখন আমাদের স্টুডেন্টদের
কার্জন হল যাওয়া লাগে, টিএসসি যাওয়া লাগে, হেঁটে যাওয়াটা অনেক দূর। কিন্তু যদি রিক্সা নেয় 30-40 টাকা ভাড়া, যেখানে তাদের লাঞ্চ করতে 50-60 টাকা দিতে তাদের অনেক কষ্ট হয়ে যায়। 30-40 টাকা দিয়ে রিক্সা দিয়ে যাওয়াটা শুধু শুধু বিলাসিতা হয়ে যায়। তখন যদি একটা ছোট শাটল সার্ভিস চালু করা যায় তাহলে ইজিলি তারা অ্যাক্সেস পাবে কম টাকায়, 10 টাকায় ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবে। যেটা গুলশানে বিভিন্ন জায়গায় অটোর মধ্যে বুয়েট থেকে পরীক্ষিত অটোগুলো যেগুলো পরিবেশ বান্ধব, সেখানে যদি 8-10 সিটের মানুষ নিয়ে তারা যেতে পারে, তা আমরা কেন সেই ফ্যাসিলিটিসগুলো আমরা কেন আমাদের ক্যাম্পাসে নিয়ে আসতে পারবো না? এটা হচ্ছে আমার কথা। ধন্যবাদ, আপনি একটি সুন্দর চিন্তা করেছেন। আপনার এই চিন্তাটা অবশ্যই আমার মনে হয় অন্যান্য ছাত্র সংগঠনগুলো এটি আসলে চিন্তা করার সুযোগ আছে। আপনি বললেন যে রাজনৈতিক দলের ব্যানারে যদি আপনি নির্বাচন করতেন সেক্ষেত্রে তারা তো পরীক্ষিত, সেক্ষেত্রে অনেকগুলো নেগেটিভ পয়েন্ট হয়তো যোগ হতো, সেগুলো আসলে মানুষকে সেগুলো কনভিন্স করে তারপরে ভোট চাওয়াটা এক ধরনের আপনার কাছে মনে হয়েছে এটি একটি প্রতিবন্ধকতা। সেটি অবশ্যই ঠিক। আবার পাশাপাশি এটিও তো ঠিক যে তাদের কিন্তু একটা রিজার্ভ ভোট আছে, এটিও তো ঠিক। তো আপনি স্বতন্ত্র হিসেবে আপনি নির্বাচন করতে গেলে তো আপনার বিজয়ী হতে গেলে আপনার আরও বেশি চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ আপনি কতটা মোকাবেলা করতে পারবেন এবং কিভাবে করবেন? আপনি চ্যালেঞ্জ মোকাবেলা বলতে কি, যেহেতু আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত। ওনাদের একটা রিজার্ভ ভোট আছে, ওনাদের একটা নির্দিষ্ট ম্যান পাওয়ার রয়েছে এবং ওনাদের প্রতি মিডিয়া কভারেজটাও বেশি, অবশ্যই। যার কারণে আমাদের মতো যারা স্বতন্ত্র একা লড়াই করছেন তাদের ওরকম মিডিয়া কভারেজ নাই, ম্যান পাওয়ার নাই, লজিস্টিক সাপোর্ট নাই, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা নাই। এটাই আমার মূল শক্তি, যে আমার কিছু নাই মানে এজন্য আমি স্টুডেন্টের কাছে দাঁড়ে দাঁড়ে যেতে পারতেছি। আমি কোথাও যেতে হলে আমার 50 জনকে নিয়ে যেতে হচ্ছে না, যার ফলে ইজি অ্যাক্সেস পার্সন টু পার্সন আমি একজনের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলতে পারছি। যখন 50 জনকে নিয়ে আমি একসাথে মুভ করব, আমি একজনের সাথে যদি আমি 5 মিনিট সময় দিই, আমি অন্য কারোর সাথে 5 মিনিট সময় দিতে পারবো না। আমার একটা মুভের মধ্যে গিয়ে আমি জাস্ট আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। কিন্তু তাদের যে কথা, তাদের যে প্রত্যাশা, তারা মেনলি কী চায়, এটাই হবে আমার ইশতেহার। তাদের সাথে ইন্ডিভিজুয়াল কথা বলবো, এই অ্যাক্সেসটা আমি পাবো। হয়তোবা কোনো দলের আন্ডারে গেলে আমার হয়তো একটা শিডিউল মেনটেন করতে হবে, যে আজকে আমরা এই হলে যাব, আগামীকাল আমরা ওই বাস রুটে যাব, আগামীকাল ওই ইয়াতে যাব। তো তাদের এগুলো প্ল্যানগুলো গুছানো হওয়ার কারণে তাদের অন্য জায়গায় যেতে ইচ্ছে হলে বা অন্য জায়গায় কোনো কাজ করার সুযোগ থাকলেও তারা কাজ করতে পারবে না। কিন্তু আমার জন্য সম্পূর্ণ দ্বার উন্মুক্ত। আমার আজকে শহীদুল্লাহ হলে ওদিকে যাওয়া লাগবে, একটা কাজ আছে, আমি ওইখানে আমি ভোট প্রচারণা করলাম, আমার কাজটাও কমপ্লিট করলাম। যেহেতু আমি সাধারণ শিক্ষার্থী, আমার নিজের পড়াশোনাও দেখতে হবে এবং তার পাশাপাশি আমি স্টুডেন্টের জন্য কতটুকু কাজ করতে পারবো সেই জিনিসটা আমার এনশিওর করতে হবে। যদি আমি এখন দলের আন্ডারে থাকি, ওইখানে হবে কি, ওই প্রতিবন্ধকতা থাকবে, কারণ তাদের একটা নির্দিষ্ট প্যানেল থাকবে, তারা ছাড়া অন্য কারোর কাছে হয় না। আর আরেকটা জিনিস বললাম, আমি যেহেতু ছাত্র পরিবহন সম্পাদকে লড়াই করছি, যারা একটা দলের প্যানেলে যায় তাদের মেইনলি হাইলাইট বা লাইমলাইটে থাকে ভিপি, জিএস, এজিএস। অন্যান্য যেই 25টা সম্পাদক বা সদস্য পদপ্রার্থী রয়েছে তারা অতটা লাইমলাইটে আসতে পারে না এবং তারা তাদের কথাগুলো বলতে পারে না। সাপোজ আমি একটা প্যানেলে ঢুকলাম, সেখানে আমার সামনে ভিপি, জিএস, এজিএস পদপ্রার্থী যারা রয়েছে তারা আমার সাথে হাঁটতেছে। আমি যে ইন পার্সন, আমি যে রাজিন হোসেন ছাত্র পরিবহন সম্পাদক পদপ্রার্থী, এটা বুঝাতে হলে আমার আগে 5 জনের পরিচয় দেওয়ার পর তারপর একজন স্টুডেন্টকে আমার পরিচয় দেওয়া লাগবে আমি ছাত্র পরিবহন সম্পাদক পদপ্রার্থী। যার কারণে এটা আমার বড় একটা প্রতিবন্ধকতা। আমি একা ওরকমের প্রচারও করতে পারবো না। তাছাড়া আমার হচ্ছে গিয়ে, যেহেতু স্টুডেন্টের পালস এখন হচ্ছে একটু অ্যাপলিটিক্যাল, তারা হচ্ছে রাজনীতি একটু বাইরে থাকতে যাচ্ছে, অরাজনৈতিকভাবে চিন্তা ভাবনা করতে যাচ্ছে। যেহেতু রাজনৈতিক অনেক প্রতিবন্ধকতা তারা দেখেছে, 5 আগস্টের পূর্ববর্তী খারাপ অবস্থা ফেস করেছে, 5 আগস্টের পরবর্তী অস্থিতিশীল অবস্থা ফেস করেছে। এগুলোর জন্য তাদের সবার মধ্যে ম্যাক্সিমাম যারা নবাগত আমাদের স্টুডেন্ট রয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাদের মধ্যে পলিটিক্যাল যে ব্যাপারগুলো তারা এগুলো অনেক সচেতন। এখন তারা একটা ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ভোট দেবে যে এই মানুষটাকে আদৌ যোগ্য কিনা। আর আমি আমার কথা বলবো, ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে যেহেতু দাঁড়িয়েছি, আমি ইশাখা বাস রুটে যেটা রয়েছে, যেটা আমাদের মেঘনা পর্যন্ত যায়, ক্যাম্পাস থেকে মেঘনা, ভবর্ষ, গজারিয়া পর্যন্ত, ওই বাস রুটে আমি বর্তমান সভাপতি। যেহেতু আমি একটা বাস রুটের সাথে দীর্ঘ 4 বছর ধরে কানেক্টেড বিভিন্ন পোস্টে, তাই আমি ইন পার্সন বলতে পারবো যে এখানে কী কী জটিলতা রয়েছে, কী কী প্রবলেম স্টুডেন্টরা ফেস করে। বাস ট্রিপ কম, তাদের শনিবারে বাসের আপ ট্রিপ ডাউন ট্রিপ লাগবে। একটা মজার জিনিস হচ্ছে, আমাদের ক্যাম্পাসের প্রশাসন তারা শনিবার এক্সাম রাখে, শনিবার ল্যাব রাখে। এটা কোনো কথা হতে পারে না। আপনারা শনিবার এক্সাম রাখবেন, ল্যাব রাখবেন, ভাইবা রাখবেন, প্রশাসনিক কাজ ওপেন রাখবেন, বাস অফ করে রাখতেছেন। আইদার আপনারা শনিবার এগুলো বন্ধ করে দিবেন, অথবা শনিবার আমাদের বাস ট্রিপ চালু রাখার সুবিধা চালু রাখবেন।
এটা হচ্ছে আমার মেন কথা। তাছাড়া অনাবাসিক, আমাদের মেইন একটা ভোটার হচ্ছে গিয়ে অনাবাসিক 50% প্লাস যারা হলে থাকে না, হলের বাইরে থেকে আসে, প্রতিনিয়ত 17টা বাসর থেকে আসে তারা। তো এদের লাইব্রেরি ফ্যাসিলিটিস তারা পায় না। আমাদের ক্যাম্পাসে যে সেন্ট্রাল লাইব্রেরি, সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে বৈদেশিক বাংলাদেশের সকল প্রকার বই রয়েছে। তারা 5টা 5:30টার মধ্যে আমাদের সকল বাসের ট্রিপ বন্ধ, অর্থাৎ এগুলো এরপর আর ক্যাম্পাস থেকে কোথাও যাবে না। তার মানে এই ধরেন আমার কথাই বলে, আমার বাসা শনি রাখরা, তো আমি 5:30 বাজে যখন বাসে উঠবো, তার মানে যেই স্টুডেন্টটা হলে থাকছে ও 9টা পর্যন্ত 8টা পর্যন্ত লাইব্রেরি ফ্যাসিলিটিসটা পাচ্ছে। কিন্তু আমার তো বাস ধরতে হবে, তো লোকালে যাওয়াটা আমার জন্য অনেক বেশি প্যারা হয়ে যাবে, কারণ আমার টাকা পয়সা ভাড়া যাবে, এক্সট্রা প্রেশার হইতে, আমি বাস নাও পেতে পারি, উবার কল করলে উবারে বেশি টাকা খরচ হবে। তো এই জন্য আমি চাবো যে সন্ধ্যার পর একটা ট্রিপ রাখার জন্য, যেন 7টা-8টা বাজে অনাবাসিক যারা শিক্ষার্থী রয়েছে তারা যেন তাদের গন্তব্যে তাদের বাসায় পৌঁছাতে পারে। কারণ একটা নারী শিক্ষার্থী, আমাদের ঢাকা শহরটা আমরা জানি কতটা সেফ আর আনসেফ। 8টা বাজে একটা নারী শিক্ষার্থী যখন বাসের মধ্যে উঠতে যায়, তাদের কি পরিমাণ টিজের শিকার হয়, ফিজিক্যাল টিজ বলেন, সব কিছু তাদের অনেক প্রেশারে, মানে অনেক কিছু ট্রমাটিক জিনিসপত্র তাদের ফেস করতে হয়। আমার নিজের বোন ফেস করছে, আমার নিজের মায়েরা ফেস করছে, যে তারা বাসে ওঠার সময় লোকাল বাসে কিছু খারাপ অসৎ মানুষ থাকে, যাদের দুষ্ট চিন্তাভাবনা থাকে, তারা অনেক খারাপ কাজ করে। এগুলো আমাদের ঢাবির নারী শিক্ষার্থীর জন্য অনেক হুমকিস্বরূপ। শুধু ঢাবির না, পুরো বিশ্বে যত নারী মানুষ আছে তাদের জন্য এটা হুমকিস্বরূপ। তো এই জন্য তাদের অ্যাটলিস্ট আগে ঢাবি থেকে আমরা সেফটিটা এনশিওর করি, দেন আস্তে আস্তে আমরা অন্য জায়গায় সেফটিটা এনশিওর করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিকের টাকায় চলে। তা আমাদের এই ডাকসু থেকে উদ্যোগ নিতে হবে বাংলাদেশ কিভাবে সংশোধন করা যায়। ঢাবি আমরা একটা বিষয় জানি যে বিগত দিনে ছাত্র রাজনীতির নামে বিভিন্ন ক্যাম্পাসগুলো, শুধু ডাকসু নয়, ক্যাম্পাসগুলোতে সরকারি ছাত্র দলের নৈরাজ্য, দুর্বৃত্তপনা, হলের ক্যান্টিন থেকে শুরু করে সব জায়গায় গণরুম, গেস্ট রুম প্রথা, মানে এগুলো তো দেখেছি। তো এই 5 আগস্টের পরে আমাদের এই ডাকসু নির্বাচন নিশ্চয়ই একটি আশার সঞ্চার করে। সেই আপনি বলছিলেন শুরুতে যে আমরা 5 আগস্টের পরে সেই সুযোগ তৈরি হয়েছে, তো অবশ্যই সুযোগ তৈরি হয়েছে, সেটা মানতেই হবে। তাহলে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে কি শুধু আমরা একটা ডাকসু পাবো, নাকি অন্য কিছু পাবার প্রত্যাশা? আসলে কি প্রত্যাশা করেন? বাংলাদেশের জন্মলগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু সর্বোচ্চ ভূমিকা রেখেছে। বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় ডাকসুকে। ডাকসু, প্রথমে একটু আগে বললাম, ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট রয়েছে তারা পাবলিকের টাকা চলাফেরা করে। যেহেতু পাবলিকের টাকা চলাফেরা করে, তাদের আমাদের সাধারণ জনগণের প্রতি একটা দায়বদ্ধতা অটোমেটিক সৃষ্টি হয়। ফেনীতে কয়দিন আগে বন্যা হলো, 5 আগস্টের পরবর্তীতে, গত বছর 1 বছর আগে বন্যা হলো ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর। ওই জায়গায় সবার আগে উচিত ডাকসু থেকে যারা বের হবে তাদের যাওয়া, কারণ তারা পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিকের টাকায় এখন পড়াশোনা করতেছে, তাদের ওই দায়িত্ব থেকে উচিত ওইখানে যাওয়া। দেশের যত ক্রিটিক্যাল মুভমেন্ট আছে এগুলো অবশ্যই উচিত ডাকসু থেকে সেগুলো নিয়ে নিন্দা জানা, যদি খারাপ কোনো কাজ হয়, ভালো কাজ হলে শুভেচ্ছা জানানো, এবং সর্বক্ষেত্রে ডাকসুই বাংলাদেশের সব কিছু মোটামুটি প্রভাব ফেলতে পারবে। এটা যদি ডাকসুটা যদি একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে এবং যারা যোগ্য ব্যক্তি তাদেরকে যদি আমরা বাছাই করতে পারি, ডাকসুর মাধ্যমে বাংলাদেশ নতুন করে চিন্তা করতে হবে। যদি এখানে যদি দেখি আমরা আনফেয়ার একটা ইলেকশন হয়, 5 আগস্টের পরবর্তী এটা কিন্তু সর্ববৃহৎ ইলেকশন হতে যাচ্ছে, এখানে যদি আনফেয়ার হয়, এখানে যদি একটা লেজুর ভিত্তিক রাজনীতি বেশি প্রভাব দেখি, তার মানে ভাই বোঝা হয়ে গেছে যে পরিবর্তন, আর আমাদের 5 আগস্ট শেষ, ওটা ওইখানেই আমাদের মাটির দেশ, 5 আগস্ট একদিনে আমাদের মাটি হয়ে গেছে, এরপর আর কোনো পরিবর্তনের আমরা দেখতে পাবো না। সেই জায়গায় আসলে কি করণীয়? কি স্টুডেন্টদের, আপনাদের হাতে তো এখন মানে সময় কম, ধরেন 7-8 দিন নয়, 10-11 দিন, 10 দিন আছে ধরেন, সেক্ষেত্রে আসলে মানে নির্বাচনটা যাতে ফেয়ার হয় এবং ওই ধরনের ওই যে কথা বললেন আপনি, ওই নেতিবাচক কোনো প্রভাব সৃষ্টি না হয়, সেজন্য আসলে কি করা উচিত? প্রশাসন, নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছে, কি আহ্বান থাকবে? আহ্বান থাকবে এতটুকুই, আমাদের চিফ রিটার্নিং জসিমউদ্দিন স্যার রয়েছেন, এছাড়া আমাদের প্রক্টর স্যার রয়েছেন, উপাচার্য ভিসি স্যার রয়েছেন, তাদের প্রতি আস্থা আছে কি না সেটা বলুন। বাট আপনি জানেন কিনা জানি না, গতকালকে সিনেটে মিটিং হয়েছে, সেখানে বলা হয়েছে যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স সেখানে থাকবে। তো আদৌ সেনাবাহিনী থেকে আদৌ সেখানে লাভ হবে নাকি লস হবে এটা এখন বলতে পারছি না, কারণ সেনাবাহিনীর সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানে কি বলবো, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,
এখানে সেনাবাহিনী এসে কিভাবে কি করতে পারবে বোঝা মুশকিল। এখানে ধরেন একটা গোলযোগ হলো বা একটা আনফেয়ার জিনিস হলো, সেনাবাহিনী তো আমাদের তো ঢুকতে দিবে না আমাদের জিনিসটা পর্যবেক্ষণ করার জন্য। তাই আমার একটাই মতামত, একটাই আশা, সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, তো সেখানে মাসেল পাওয়ার আপনি প্রদর্শন করতে পারবেন না, এটা তো সত্যি। মাসেল পাওয়ার কিন্তু আদৌ ওইখানে উপরমল থেকে সেনাবাহিনীর উপর কোনো প্রেশার আসছে কিনা, সেখান থেকে আদৌ ভিতরে কি বাংলাদেশের নির্বাচনে যদি আপনি সেনাবাহিনীকে ওই পাওয়ারটা দেন, এখন পর্যন্ত সেনাবাহিনীর আন্ডারে ওইরকম নেতিবাচক কিছু হয়নি, এটি হচ্ছে বাস্তবতা। আমি তো সেটাই বলতেছি যে সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, র্যাব হোক, বিজিবি হোক, আনসার হোক, যেই আসুক, আমাদের বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল অবস্থা মোকাবেলা করার জন্য আমাদের টিচার রয়েছেন, প্রক্টরিয়াল বডি রয়েছেন এবং আমাদের এনাফ বিএনসিসি ক্যাডেটস রয়েছেন। আমরা যদি প্রত্যেকটা স্টুডেন্ট সেই বৈঠকে কেন কথা বলেননি, যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া ওই বৈঠকে সিদ্ধান্ত কথা বলা হয়েছে আমাদের ওইখানে, তারা সিদ্ধান্ত জানানোর পরবর্তীতে ওইখানে আর চেঞ্জ করার অবকাশ নেই। তাও আমরা এখনও কথা বলছি যেন বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা স্টুডেন্টের নৈতিক দায়িত্ব এই ইলেকশনটাকে ফেয়ার রাখা। যদি ইলেকশন ফেয়ার হয়, আপনারা নতুন বাংলাদেশ আরও সুন্দর করে দেখতে পারবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে সুসংগঠিত হতে পারবে ইনশাল্লাহ বলে মনে করতেছি। এখন যেই আসুক, ভিপি পদপ্রার্থী অনেকেই আছেন, যেই আসুক, এইচএস পদপ্রার্থী অনেকে আছেন, যেই আসুক, সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি। কিন্তু আপনারা দেশের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ কাজ করবেন। আপনারা যদি আপনার জায়গা থেকে আনফেয়ার ইলেকশনের মাধ্যমে আসেন, আপনারা পুরা বাংলাদেশের সকলের আস্থা নষ্ট করে দিবেন। আনফেয়ার ইলেকশন আমরা হয়তো বা প্রথম দিন বুঝতে পারবো না, দ্বিতীয় দিন বুঝতে পারবো না, কোনো কিছুর খোলস চাপা থাকে না, একদিন উন্মোচন হয়। তখন সবার প্রতি আঙ্গুল উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি, সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আঙ্গুলটা আসবে যে আপনাদের থেকেই এই আবার সেই আগের অবস্থান ফিরে এসেছে, ভোট কারচুপি থেকে শুরু করে সব কিছু। তো একটাই আমার আশা, আমাদের বিসি মহোদয় রয়েছে, আমাদের প্রক্টর স্যার রয়েছে, চিফ রিটার্নিং অফিসার জসীমউদ্দিন স্যার রয়েছেন, তারা যেন এই নির্বাচনের দিন 9 তারিখ সুষ্ঠুভাবে সব কিছু তত্ত্বাবধান করে, সব কিছু দেখভাল করে যে আদৌ ঠিকমতো হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। ইনফ্যাক্ট যদি কোনো ঝামেলা হয়, এটার ফল ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই সুন্দর করে স্টুডেন্টরা, সাধারণ শিক্ষার্থীরা সুন্দর করে দিতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো কিছু অন্যায় হলে সে অন্যায়ের প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হয় এবং সেটা দিতে পারবে ইনশাল্লাহ। সবশেষ আপনি আসলে শিক্ষার্থী বা ভোটার যারা রয়েছে তাদের প্রতি আপনার আহ্বান কি থাকবে? শিক্ষার্থী বা ভোটার প্রতি আহ্বান, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করছি, ওরকমভাবে আমি ওরকম ম্যান পাওয়ার, মাসেল পাওয়ার নিয়ে আমি ঘুরতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি মনে করি না আমার ক্যাম্পাসে। যেহেতু বিগত 5 বছর ধরে, গত বছর যে বন্যা হয়েছিল সেখানে 3 বার আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম। এছাড়া জুলাই আগস্টে অভ্যুত্থানে যে আমার বাসার শনির একটা, আমি একটু আগে মেনশন করেছিলাম, শনি একটা কাজটাতে কী হয়েছিল পুরা বাংলাদেশবাসী সবাই জানে। তো এখানে আমি কী ভূমিকা পালন করেছি সবাই দেখেছে, জানে। তো এটাই আমার কথা যে আমার প্রতি আস্থা রাখবেন, আমি আপনার কথা শুনতে পারবো, আপনার কথা শোনার মতো একটা আপনাদের মানুষ বসাতে পারবেন, এটাই আমার কথা। আর আমার যারা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে বাকি 11 জন, তাদেরকে শুভকামনা জানাচ্ছি। হোক আমি না জয়ী হই, আরেকজন জয়ী হলো আমার পদে, তারা যেন তাদের জায়গা থেকে ঠিক থাকে। আমি পরিবহন সেক্টরে এখন ইলেকশনের জন্য কাজ করব, নট লাইক দ্যাট। পরিবহন সেক্টরে ডাকসু ইলেকশন শেষ, তাও আমি পরিবহন সেক্টরে লেগে থাকবো, ভয়েস রেজ থাকবে, লেগে থাকবো। যদি কোনো ঝামেলা হয়, আমার ফ্রেন্ড আজকে একটা সুন্দর কথা বলেছিল, তখন শাইনের মতো তাকে ধরে ফেলতে হবে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। আশা করছি ভবিষ্যতে আপনার সাথে আমাদের দেখা হবে। জি অবশ্যই, ধন্যবাদ। আমি আবার নামটা মনে করা দিচ্ছি, মোহাম্মদ রাজিন হোসেন, ভাষা বিজ্ঞান বিভাগ, 19-20 সেশন, ছাত্র পরিবহন সম্পাদক পদপ্রার্থী, ব্যালট নম্বর 8। সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আপনারা দেখে শুনে তারপরে ভোট দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভিওডিকে, ধন্যবাদ আমার সামনে যে উপস্থিত হয়ে আছে, আপনার জন্য আমাদেরও শুভকামনা থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন স্বতন্ত্র প্রার্থী যিনি ডাকসুতে ছাত্র পরিবহন সম্পাদক পদে লড়ছেন, এবং তার সাহসিকতা এবং মানসিকতা দেখে আমরা এটা আশা করতেই পারি ভবিষ্যতে একটি পরিবর্তনের যে বাংলাদেশ, সেটি প্রত্যাশা করতেই পারি। আর সেই প্রত্যাশা যদি আমরা করতে নাই পারি, তাহলে কিসের 5 আগস্ট আর কিসের গণ অভ্যুত্থান আর কিসের মানুষের এই পরিবর্তনের চাওয়া? তাই আমাদের সবার প্রত্যাশা থাকবে এই রাজিনের মতো একক ব্যক্তিত্ব নিয়ে তারা প্রত্যেকে এগিয়ে আসবেন সমাজের পরিবর্তনের জন্য। আর আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে যখন এগিয়ে আসবো, তখনই, শুধুমাত্র তখনই আমাদের এই সমাজে পরিবর্তন হবেই হবে।
সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আজকের মতো অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। ধন্যবাদ।